একাত্তরে তোদের বাবা যখন মাত্র 5 বছরের শিশু, তখন তাকে রেখেই তোদের দাদু যুদ্ধে গিয়েছিলেন। তিনি সবে মাত্র স্কুলে চাকরিতে ঢুকেছেন। যুদ্ধ করতে গিয়ে পায়ে গুলি লেগেছিল। ভাগ্যক্রমে পাটা বাদ দিতে হয়নি, তবে পরে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। অথচ কি আশ্চর্য দেখো মা, দাদু নিজেকে কখনো মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেনি, কোনো সরকারি সুযোগ সুবিধা অনুদানও নেয়নি, সার্টিফিকেটের পেছনেও ছুটেননি। তোদের দাদু কোনো কিছুর আশায় যুদ্ধ করেননি, নিজের মনের তাগিদে যুদ্ধ করেছিলেন। কিন্তু আজ হয়তো দাদু দেশের কথা চিন্তা করে সব কষ্ট ভুলে আছে আজও। শুধু কষ্টই পেয়েছিলেন। তার সব যোগ্যতা থাকতেও হেডমাস্টারের পদমর্যাদা না দিয়ে ৭১-এর এক ঘোর বিরোধী রাজাকারকে দেওয়া হয়েছিল। তবে এলাকার লোকজনেরা তাকে পঙ্গু মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করেছে, তাই চাকরিটা খোয়াতে হয়নি। দয়া করে, অনুকম্পা করে তাকে স্কুলে রাখা হয়েছিল। কিন্তু এইসব যন্ত্রণার কথা তো কখনোই দাদু আমাদেরকে বলেনি, তোমার কাছ থেকে শুনতে হচ্ছে আজ। আমি শুনেছি আমার শাশুড়ির কাছে, মানে তোদের দাদির কাছে। দাদুর কাছে যুদ্ধের কথা শুনতে চাইলে চুপ হয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়। তোদের দাদুটা না বরাবরই ওরকমই। সেকালেও বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে তাকে এলাকার মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এর স্মৃতিচারণ করতে বললে তিনি নাকি নীরব থাকতেন। বারবার অনুরোধ করলে বলতেন, রাজাকারদের বলুন, আমার চেয়ে আমার কথা ঢের ভালো বলতে পারবেন ওরা। বুঝেছি, কঠিন ব্যক্তিত্ব আর রাশভারী দাদু এমনি করে করে নীরবে নির্বৃত্তে হারিয়ে গিয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে। ওই যে সেই 5 বছরের শিশু এসেছে। কি ব্যাপার, আমাকে দেখিয়ে সবাই এরকম হেসে উঠলে কেন? দেখো বাবা, একজন পঙ্গু মুক্তিযোদ্ধা জীবনভর সংগ্রাম করে আসছে, অথচ আজ তার নাতির চাকরি নেই, 2 নাতনিকে যৌতুকের টাকার অভাবে বিয়ে দিতে পারছে না। একটু চা হবে অনুমা? শেফালিমা, আমাকে এক গ্লাস পানি দিন। এই তো অনুভাইদের বাড়ি। কাদের বাড়ি? তোমার অনুভাইদের বাড়ি। যা দুষ্টু কোথাকার। আচ্ছা দাদু, তুমি কি জন্য যুদ্ধ করেছিলে? স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ করে বেঁচে থাকার জন্য? শুনেছি সেই ৭১-এর যুদ্ধে যাওয়ার অপরাধে একদল রাজাকার বাহিনী তোমার বাড়িঘর লুটপাট করে পাক সেনাদের দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। নাও চা। দুবেলা ভাত জুটছে না, চা খাওয়ার বন্দোবস্তটা বাদ দিতে হবে। ঠিকই বলছো অনুমা, শরীরটা অনেক কড়া হয়ে গেছে, চার অভ্যাসটা বাদ দিতে হবে। তোর মা ঠিকই বলেছে রে দাদু ভাই। বাবা, এই নিন চা। চা আমার জন্য? আতিকের চাটা ভুল করে আমার জন্য দিয়ে দাও নি তো বৌমা? দাদু, ধরে নাও এটা সেই যুদ্ধ জয়ের উপহার। আচ্ছা দাদু, তুমি একবারও ভাবনি এই দেশ শত্রুমুক্ত না হলে, স্বাধীন না হলে তোমার চাকরিটা হারাতে হতো? বলো তো, তখন এই সংসারটার কি হতো? তুমি তো যুদ্ধে গিয়ে গুলি খেয়ে মারাও যেতে পারতে। তোমার পরিবার পরিজনকে কে দেখতো দাদু?
সব কঠিন ভাবনা তখন ভাবিনি দাদু ভাই। এই ব্যাগটা রাখতে গেলে তখন সেই কণ্ঠস্বর আওয়াজ আকাশে বাতাসে প্রতিধ্বনি তুলেছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এক কঠিন মন্ত্র বলে গোটা বাঙালি জাতি যেমন ছুটেছিল, আমিও তেমনি মন্ত্রমুগ্ধের মতো ছুটে গিয়েছিলাম। আমার জন্য কোনো জ্ঞান ছিল না, হুঁশ ছিল না দাদু ভাই। অনুভাই, অনুভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন অনুভাই? এই তো ভালো। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আলহামদুলিল্লাহ। ও, আমার পাশের খবর শুনে তো কণা আপাও এসছে। এই নেন আমার পাশের মিষ্টি। এই ছোড়া আমার কথাটা বল। তোমার আবার কি কথা? অনু, আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। তাহলে তো খুব খুশির কথা। হ্যাঁ, আমিও খুব খুশি। তুমি যাই। আমি তোমাকে আজও ভালোবাসি অনু। তোমাকে পাবো না জানতাম, তাই তোমাকে এড়িয়ে চলতাম। কিন্তু তোমাকে নিয়ে ভালোবাসার স্বপ্নগুলো লাল নীল কষ্ট হয়ে বুকের মধ্যে কেবলই ঘুরপাক খায়। এই নে মিষ্টি খা। ও আমাকে ভুলে গেছে ভাইয়া, আমি ওর পাশে মিষ্টি খাবো না। আরে আমি খেয়াল করে দেখেছি, সোহরাব তোকে ভুলে নাই। ওর চোখ দুটো শুধু তোকেই খুঁজছে। নে খা। আরে খা না পাগলি, নে তুইও নে। অনুর বুকের মধ্যে এক আকাশ নীল কষ্ট জমা হয়ে আছে কণার জন্য। কিন্তু কী বা করতে পারতো অনু ভাইয়া কণা আপুর জন্য? দাঁড়াও আপু, তোমার বিয়ে পাকা, তুমি মিথ্যে বললে কেন? আমার চাল তুই বুঝবি না রে গাধা। আমি তোমার চাল ঠিকই বুঝি, কিন্তু তুমি তো অনুবারই পাইবে না। সে তো তোমার চিরকালই ভয় পায়। কিন্তু তাই বলে এইভাবে আমাকে ভুলে গেল। আচ্ছা বাদ দে, চল তো। কি রে পারো, তোর স্বভাব তো চলে গেল। তাতে আমার বয়েই গেল। কণা আপার বিয়ে পাকা, কণা আপা না অনু ভাইকে পাগলের মতো ভালোবাসতো? অনুও তো তাকে ভালোবাসতো, কিন্তু ওরা কেউ কাউকে বলেনি কখনো। কি মিষ্টি চেহারার মেয়ে কণা আপা, কিন্তু অনু ভাইয়া কখনোই ভালোভাবে কথা বলেনি কণা আপার সাথে। আচ্ছা শেফালি, আমার মনে হয় কণা একটি চাল চেলেছে। চাল? কি চাল? পথ সরে দাঁড়াও না, আমার টিউশনই আছে। যদি না দাঁড়াই? আমার টিউশনই আছে, দেরি হয়ে যাচ্ছে। 3 বছর পর তোমার সাথে আমার দেখা, একদিন হয় নাইবা গেলে। এই 3 বছরে আমি বিসিএস পরীক্ষা টিকি নেই। আর তোমার না বিয়ের কথা পাকা হয়ে আছে? হ্যাঁ, কিন্তু সেটা কার সাথে সেটা জানো? সেটা জানার ইচ্ছা আমার নাই, সরো। কিন্তু তোমাকে তো জানতেই হবে অনু। আচ্ছা তাহলে তাড়াতাড়ি বলে বিদায় হও। কিন্তু আমি যে তোমার সাথে আমার বিয়ে পাকা করে রেখেছি। তুমি কি পাগল হয়ে গেছো কোনা? ছাপোষাক স্কুল মাস্টারের পিতৃ পরিচয় বারবার জানান দিয়ে যায় আমার নরবর অস্তিত্ব, যে কিনা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে, সেখানে তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে জীবন সাথী করে আমি কষ্ট দিতে চাই না কোনা। কিন্তু অনু, আমি যে তোমার বাঁচা মরা লড়াই সাথী হতে চাই। আর কিভাবে বোঝাবো বলো আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমি নিজে এক বিধ্বস্ত সৈনিক, প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। পরাজয় নিশ্চিত জেনেও আমার মা বাবা, আমার 2 বোন, আমার দাদু, সবার দায়িত্ব আমার উপরে বসে আছে। কণা, তুমি বুঝতে পারছো না, বাবার অবসরের সময় হয়েছে, 2টি বোনের বিয়ের বয়স হয়েছে, কিন্তু যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে না। অনু, আমার লেখাপড়া শেষ হয়েছে, আমি এদিন আমার জীবনের সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আর তাই এখন তুমি এসব কথা বলে আমার কাছ থেকে দূরে সরে যেতে পারবে না। কণা,
দেখো, আমি ভার্সিটি উচ্চ ডিগ্রি নিয়ে বসে আছি, কিন্তু সেশন জটে আমার কয়েকটা বছর নষ্ট হয়ে গেছে। বাবা মা সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই সংসারটার কাছে কেবল ঋণী হয়ে আছি। আমার কি কিছুই করার নেই সংসারটার জন্য? তুমি একটু বোঝো প্লিজ। কিন্তু আমার শেষ কথা, তুমি আমাকে পেতে চাও না অনু? অনু, মৌনতাই সম্মতির লক্ষণ। তুমি বরং সরকারি চাকরির আশা বাদ দিয়ে একটা ছোটোখাটো প্রাইভেট জবের চেষ্টা করো। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না অনু, সত্যি বাঁচবো না। আচ্ছা, তোমার কোনো স্বপ্ন নেই? পৃথিবীর সব মানুষকে সুখী দেখতে পাই আমার স্বপ্ন। আর তোমার নিজের সুখ? মানুষের স্বপ্ন আছে, তাই সুখের প্রয়োজন আছে, কিন্তু আমার কোনো স্বপ্ন নেই, তাই আমার সুখের প্রয়োজন নেই কোনো। আর আমার সুখ কে দেখবে অনু? আর আমার কোনো স্বপ্ন থাকতে পারে না? আমার কথা তোমাকেই ভাবতে হবে, আর তোমার কথাও আমাকে ভাবতে হবে। আমার কথা তোমাকে ভাবতে হবে না। আমার মা, বাবা, ভাই বোন আছে। কিন্তু আমি আজ থেকে তোমার কথা ভাবতে চাই। মিস্টার আনোয়ার, আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? সরি স্যার, আপনারা তো কোনো অভিজ্ঞতা চাননি? চাইনি বটে, তো থাকলে মন্দ কি? ইউ সান অফ দ্য বিচ! অভিজ্ঞতা চাসনি বলে হাজার হাজার টাকা ব্যাংক ড্রাফট করে লক্ষ লক্ষ ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে। এখনই সবার টাকা ফেরত দিবি, টাকা কোথাকার? থাকুন বলছে কি করতে? আমি এক্ষুনি হাসপাতাল দিচ্ছি। না, ওই! তুমি হাসছো না? হাসবো না আমি? তুমি চাকরির ইন্টারভিউ দিতে গেছো নাকি যুদ্ধ করতে গেছো? সেই ছোটবেলা থেকে দেখে আসছি, গোটা পরিবারটা অভাবের সাথে যুদ্ধ করলেও আমাকে কখনো বুঝতে দেয়নি। আমার পড়াশোনার খরচ, টোটাল সব কিছু আমার বাবা মা এমনকি দাদুও করতেন। সেই স্কুলে যখন প্রথম হতাম তখন দাদু বলতেন, তুই বড় হবি, বড় চাকরি পাবি, সরকারি বড় অফিসার হবি, তখন আর আমাদের এত কষ্ট থাকবে না। বাবা ছিলেন দাদুর একমাত্র ছেলে। বাবা দাদু সবাই স্কুল মাস্টার ছিলেন, তাই তারা চাননি আমাকে এই পেশায় দিতে। বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি নিয়ে বড় চাকরি করব আমি, তখন আর তাদের অভাব থাকবে না। অথচ এতবার বিসিএস দিয়েও টিকতে পারলাম না আমি। ক্লান্তি ভর করেছে? আমার ক্লান্তি লাগে না? কতগুলো সার্টিফিকেট নিয়ে এ অফিস ও অফিস করছি, আর ঘরে ফিরে কতগুলো অসহায় মানুষের মুখ দেখতে পাচ্ছি।
তাই মন চায় পালিয়ে যাই, দূরে কোথায় চলে যাই, যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না। অনু, তোমার কষ্ট আমি বুঝি। এই বয়সে তোমার মা বাবার সুখে থাকার কথা, বিশেষ করে তোমার মতো শিক্ষিত ছেলে যে ঘরে আছে। আমার বাবা সহজ সরল নিরীহ মানুষ, সারা জীবন সৎ থেকে দুঃখ কষ্টের সাথে জীবনটা কাটিয়ে দিলেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাও কখনো ভাবেননি। বাবার জন্য খুব কষ্ট হয় আমার। সন্তান হয়ে সামান্য দায়িত্বটা নিতে পারছি না, তুচ্ছ চাওয়াটাও মেটাতে পারছি না। বাবার পান সিগারেটের নেশা নেই, দুবেলা একটু চা খান, তাও আজকাল খেতে চান না। একমাত্র পুত্র সন্তান হয়ে বাবার চা খাওয়ার নিশ্চয়তা দিতে পারছি না। আমি কি করব? মা অভাবের সাথে লড়ে খিটখিটে মেজাজের হয়ে যান, অল্পতেই রেগে যান। শোনো, এই বৃদ্ধ বয়সে সব মা বাবাই একটু চিন্তামুক্ত থাকতে চান। দেখো, বন্ধুটির বিয়ের বয়স হয়েছে, অথচ কিছুই করার নেই আমার। ওরা কাছে আসলে আজকাল রেগে উঠি আমি, ওরা ভয়ে দূরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এরকম একটা অপদার্থ ভাইকে ওরা ভালোবেসে ঋণী করেছে কেন? আজ পর্যন্ত কোনো আবদার করেনি বন্ধুটো, ভালোবেসে কাছে ডেকে দুটো কথাও বলা হয়নি ওদের সাথে। আচ্ছা, পৃথিবীর সব ভাইয়েরা কি আমার মতো অসহায়? বোনেরা তো বায়না ধরে বড় ভাইদের কাছে। অনু, তোমার অক্ষমতার কথা তারা হয়তো বা জানে, তাই হয়তো বা বায়না করে না। অথচ ওরা জানে না কি অসম্ভব ভালোবাসা আমার বুকে ওদের জন্য জমা হয়ে আছে। কণা, আমি কি তোমায় পাবো? আমার জীবনের অঙ্ক মিলবে না কোনোদিন? আমি কি আকাশের চাঁদ? তাছাড়া আমি তো তোমার মনের খুব কাছাকাছি আছি। না কণা, না, আমি তোমায় কোনোদিন পাবো না, আমি তোমায় কোনোদিন পাবো না। কিরে দাদু ভাই, তোর চাকরির কি হলো রে? বাবা, রোজ রোজ ওকে একই প্রশ্ন করো না তো। চাকরি হলে ও তোমাকে নিজেই বলবে। তাছাড়া ঘুষ, এ টেবিল ও টেবিল, চাচা খালু মামা, এগুলো তো আমাদের নেই। তার উপর বাস্তব অভিজ্ঞতা। অনু বাস্তব অভিজ্ঞতা কোথায় পাবে? একটা চাকরি পাওয়া তো চাই আগে, নিজের অক্ষমতার কথা মুখ ফুটে বলতে পারছে না আমার সোনা। জানো মা, এই সার্টিফিকেটগুলো কাগজ ছাড়া আর কিছুই নয়। এগুলো আমার কাছে মূল্যহীন মনে হয়। মাঝে মাঝে এই সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেলতে ইচ্ছে করে। অথচ তুই যেদিন মেট্রিক পরীক্ষা দিতে যাবি, সে রাতে আমি নফল নামাজ পড়েছি। সে ভোরে নামাজ শেষ করে রান্নাঘরে গেছি। আর রাতে আমি তোর কাছে এসে বলতাম, বাবা আর রাত জাগিস না, এবার ঘুমিয়ে পড়। তুই বলতি, বাবা আমি পড়া শেষ না করে ঘুমাবো না। আমি তোর সাথে রাত জেগে কত বই পড়েছি। এমনটি কখনো শুনেছিস বাবা? না তো। তুই বলতি, বাবা তুমি ঘুমোতে যাও, তা না হলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আমি তখন তোকে আদুরি গলায় বলতাম, তোর দাদুও আমার পরীক্ষার সময় রাত জেগে থাকতো আমার সাথে। আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় বাবা বলতেন, যা তোর দাদুকে সালাম করে আয়। আমি টুক করে আগে বাবাকে সালাম করতাম। এটা দেখে বাবা হেসে বলতেন, কিরে আগে আমাকে সালাম করলি? বাবার কথা শেষ হওয়ার আগে আমি দৌড়ে দাদুকে সালাম করতে যেতাম। দাদু আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, আমি জানি রে দাদু, তুই আমার চেয়েও ভালো রেজাল্ট করবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। তুই আমাদের সবার দোয়া নিয়ে সবসময় ভালো রেজাল্ট করতিস, প্রত্যেকবার প্রথম বিভাগ পেয়েছিস। কিন্তু মা, কি হবে এসব ভালো রেজাল্টের সার্টিফিকেট দিয়ে? এসবের কোনো মূল্য নেই। যে আজ বেকার জীবনের দুর্বিষহ গ্লানি বয়ে বেড়াচ্ছে, এই সংসারের মানুষগুলোর মুখে সে হাসি ফুটাতে পারেনি, ভালো থাকার নিশ্চয়তা দিতে পারেনি, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, মরে যাওয়াই ভালো। ছি ছি দাদু ভাই, এসব কথা বলতে নেই, খোদা নারাজ হবে।
এত রাত জাগিস কেন বাবা অনু? এত চিন্তা করিস কেন? দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি তো জেগে থাকো বাবা। আচ্ছা বাবা, মা বাবা সন্তানদের এত ভালোবাসে কেন? ভালোবাসায় পাহাড় সম ঋণী করে একদিন হারিয়ে যায় অজানা দেশে, সেখান থেকে আর ফিরিয়ে আনা যায় না। ভালোবাসায় এক অদৃশ্য মায়ার বন্ধন, বছরের পর বছর একসাথে কাটিয়েছি। স্নেহ, মমতা, রাগ, অভিমান যেন এক সুতোয় গাঁথা। সেখান থেকে একে অন্যকে আলাদা করে ভাবার প্রশ্ন আসে না বাবা। মা, তোমার মতো কোনো মহিলাকে সুন্দর শাড়ি পরা দেখলে মনে হয় একদিন তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনে আনতে পারতাম, বাবা দাদু তাদের পছন্দ মতো কোনো কিছু এনে দিতে পারতাম। সেই সৌভাগ্য আমার আজও হলো না। একটা টিউশনি করি, সেই টাকা দিয়ে নিজের চাকরির জন্য দরখাস্ত করতে হয়। যা থাকে বাবার হাতে তুলে দেই। মনে হয় বাবাকে অনেক ছোট করা হয়। আমার খুব লজ্জা লাগে মা। তোর জন্য আমার গর্ব হয় অনু। সত্যি, সত্যিকারের অর্থে তুই মানুষ হয়েছিস। এখন আমার মনে হচ্ছে আমি মরে গেলেও শান্তি পাব। আমার আর কোনো ভাবনা নেই। আমার কাছে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কিন্তু বাবা, তোমার চশমাটা পাল্টাতে হবে। সেটাই তো আমি পারছি না। দেখছি পেপার পড়ার সময় তোমার চশমাটা বারবার মুছতে হয়। আসলে ওটা মোছার প্রয়োজন নেই, আসলে পাওয়ারটা বাড়াতে হবে। কিন্তু তুমি মুখ ফুটে কখনো বলো না। কয়েকদিন বলার পর তোর বাবা পেপার নিয়ে বন্ধ করে দিয়েছে। মুখে বলছে শুধু পয়সা খরচ, পেপার খুললে ভালো কিছু চোখে পড়ে না, শুধু খুন খারাপি, সন্ত্রাসী, এসব পড়তে আর ভালো লাগে না। অথচ একদিন দেখ, তোর বাবা পেপার আর এক কাপ চায়ের জন্য এতটাই হাঁক ডাক করতো যে সকালের ঘুম ভেঙেই যেত। সালমা, এখন এসব কথা থাক বাবা। এখন অবসর পেলে পেপারের বদলে বই পড়ি। তোমার সংগ্রহে ছিল বিখ্যাত সব মনীষীদের আত্মজীবনী, ইমাম গাজ্জালি, রুশোর সব ধর্মীয় বই। অথচ আজ সেই বাবা কিছুই পড়েন না। জীবন যখন শুকায় যায়, করুণা ধারা এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারা এসো। সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারা এসো। আমার শেষ সম্বল টিউশনিটাকে আজকে গুড বাই জানাতে হলো। কেন? কি অপরাধ তোমার? বন্ধি বড় লোকের আদরের মেয়ে, বহুদিন ধরে আমাকে প্রেম নিবেদন করে আসছিল। আমি বুঝেও না বোঝার ভান করে আসছিলাম, কারণ টাকাটা আমার খুব দরকার। কিন্তু আজ বনি এমন কিছু করলো। ইন্টারেস্টিং তো। প্লিজ অনু, প্লিজ বলো না আমাকে। সে প্রথমে আমাকে মোবাইলে আই লাভ ইউ মেসেজ দেয়। ও মা, তারপর তারপর? বনি দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে আর বলেছে আমাকে না পেলে নাকি সে বাঁচবে না। বাঁচবে না মানে? বাঁচবে না মানে বাঁচবে না, সে সুইসাইড করবে। ও মা, তারপর তুমি কি করলে? তারপর আমি কষে তার গালে এক থাপ্পড় মারলাম। বনি কিছুই বলেনি? বলেনি মানে? এই বসো। কি করেছো তুমি আমাদের মেয়ের সাথে? এই, তোমার দোষ না আমাদের মেয়ের দোষ সেটা আমি জানি না, তবে তোমার কাছে পড়তে দিয়েই আমাদের চরম ভুল হয়েছে। কত বড় সাহস, আমাদের মেয়ের গায়ে তুমি হাত তোলো, আমি তোমাকে পুলিশে দেব। এই থামো, আমি তোমাকে দেখে ছাড়বো।
এমন জঘন্য মিথ্যা প্রতিবাদ করতে আমার খুব ঘৃণা হয়, খুব হাসি পায় আমার অনু। ঠিক বলেছ অনু। আসলে কি জানো, বড়লোকের বাচ্চাদের কাছে গরিবরা হলো মাটির তৈরি খেলনা পুতুলের মতো। ইচ্ছে হলো খেললো, ইচ্ছে হলো না ভেঙে ফেলে দিল। তো এখন তুমি কি করবে? আমাকে আবার নতুন করে বাসায় বাসায় টিউশনের জন্য ইন্টারভিউ দিতে হবে। কেন কেন ইন্টারভিউ দিতে হবে কেন? কারণ আজকাল গার্জিয়ানরা সার্টিফিকেটও দেখতে চান। ভুয়া ডাক্তারদের মতো ভুয়া সার্টিফিকেট দিয়ে স্টুডেন্টদের জীবন নষ্ট করছে। তা ঠিক বলেছ। আসলে মুখের কথায় বিশ্বাস করতে হয় না। যখন তাকে ভালো রেজাল্ট, তখন তাতে দয়া হয়, তখন টিউশনিটা হয়ে যায়। সবই বুঝলাম। আসলে টিউশনি পাওয়াটা চারটিখানি কথা না, চাকরি সমতুল্য প্রায়। আচ্ছা আমি তাহলে এখন যাই, বিকেলে দেখা হবে। সরাফ, কাজ ঠিক মতো করো। আমাদের কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের এয়ারপোর্টের যে কাজটা, সেটাও আমরা খুব ভালো মতো পেয়েছি এবং খুব সাকসেসফুলি কাজটা করেছি। তোমার যদিও পোস্টিং রাজশাহীতে, কখনো এটা নিয়ে তুমি টেনশন করবে না যে আমাকে অনেক দূরে যেতে হচ্ছে। এটা না, ঢাকা থেকে অনেক লাক্সারিস বাস চলে। তুমি এমনও সময় যাবে, তুমি যদি দিনে দিনে চলে আসতে চাও সেটাও তুমি পারবে, কোনো সমস্যা নেই। কি হয়েছে আপু, আমাকে বলো না। এভাবে কাঁদলে তো কোনো সমাধান হবে না। খালা যে তার আত্মীয়কে পাঠিয়েছে, সে নাকি আজকে আমাকে আংটি পরিয়ে যাবে পছন্দ হলেই। কিন্তু আমি অনুকে ছাড়া কি করে বাঁচবো বল? ভেবেছিলাম খালু আমাকে যে চাকরিটা দিবে বলেছে, সেই চাকরিটা দিয়ে অনুদের সংসারের হাল ধরবো। আমাদের রাজশাহী এয়ারপোর্টের জন্য যে 3-4 ডাউন পাথরটা আসতেছে, এটা কিন্তু দুবাই থেকে আসবে। তোমার কাজ হচ্ছে এটার শিপমেন্টটা ভালোভাবে দেখা এবং এই পাথরটা ঠিক মতো এয়ারপোর্টে পৌঁছলো কিনা এই ফুল রেসপন্সিবিলিটি তোমার। এবং কোনোভাবে এর যেন কোনো ত্রুটি না হয়। আর রাজশাহীতে পোস্টিং, এটা নিয়ে কখনো চিন্তা করো না যে রাজশাহী অনেক দূর। তুমি কাজ ভালো করো, আমি টুডে অর টুমরো তোমাকে গুলশান অফিসে নিয়ে আসবো। এটা নিয়ে কোনো সমস্যাই না। আর এখন রাজশাহী বা চিটাগাং এগুলো তো দূরের কোনো পথ না। স্যার আপনি আমার দিকটা একটু দেখবেন স্যার। শিওর শিওর। তোমার যখনই কোনো সমস্যা হবে তুমি আমাকে বলো, আমি বিষয়টা তোমাকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। স্যার অবশ্যই আমি আপনাকে নক করবো স্যার। বরং কণা বড় লোকের ঘরে সুখী থাকবে। অনু ভাই, আমার একটা ছোট চাকরি হয়েছে। চাকরির আবার ছোট বড় আছে নাকি? চাকরি 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 না, মানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করব। রাজশাহীতে সাইট, স্যালারি খুবই কম। পারুল কেমন আছে ভাইয়া? আমাকে দেখে বোঝো না আমার বোন কেমন থাকতে পারে, যার এক পা খোরা, যৌতুকের টাকার অভাবে বিয়ে হচ্ছে না। একটা গান ধরো না ভাই। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না।
ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না রে এই জ্বালায় আর প্রাণে সহে না বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব ভুলে আমি ঠিকই তো যেতাম পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে ওঠে পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে ওঠে তাই তোকে আর ভোলা হলো না রে এই জ্বালায় আর প্রাণে সহে না আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না রে এই জ্বালায় আর প্রাণে সহে না জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি ভুলেও কি মনে পড়ে না জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি ভুলেও কি মনে পড়ে না তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব আমাকে একা আসতে বললে যে শেফালি লিখে ছাড়া আমার চলতে কষ্ট হয়। শেফালি তোমাকে সারা জীবন দেখবে কি বলবে বলো? চোখের সামনে না দেখলে অনু আমাকে খুঁজতে বের হবে। শোনো অনুভবের জন্য একটা সুখবর আছে অনু কি বলো না, যদি সুখবর হয়? হ্যাঁ সুখবরই। শোনো আমার নতুন বসের অনেক টাকা, নিজের ফার্মে অনুভাইকেও চাকরি দেবে, ভালো বেতনও দিবে, থাকা খাওয়ারও নিশ্চয়তা। বিনিময়ে 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 তার কালো বোনকে বিয়ে করে ঘরজামাই থাকতে হবে। এমন বিয়ের সম্বন্ধ কি করে আনতে পারলে? মেয়ে কালো সেটা বড় কথা না, তাই বলে আমার ভাইকে ঘরজামাই থাকতে হবে? তুমি অনুকে তাড়িয়ে দেওয়ার কথা ভাবলে কি করে? সৌরভ, তোকে আগেই বলেছিলাম অনুকে সরাসরি বল। আমি জানি অনু কখনোই রাজি হবে না। পারুল, তুমি তোমার ভাইকে চেনো না? সে তোমাদের কতটা ভালোবাসে। ওই তো পারুল, এখানে কি? চল বাসা চল। না, না কেন?
কি হয়েছে? শোন ভাই, ওরা কি বলছে? কি বলো? আমি রাজি। এটা তো টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেওয়া। অনু ভাই আমার, এখন কি তুই নিজেকে বিক্রি করে দিবি? হাটে বাজারে পশু যেমন বিক্রি হয় তেমন করে? পারুল, বোন আমার, আমি তোদের সকলের মুখে হাসি দেখতে চাই। মা, বাবা, দাদু সবাইকে খুশি করতে চাই। বিবেক, মনুষ্যত্ব, আত্মসম্মানবোধ সবকিছুকে হত্যা করতে চাই। বিনিময়ে আমার গোটা সংসারটা সুখে থাকবে, আনন্দে থাকবে। বন্ধুটিকে বিয়ে দিতে পারবো। মা, বাবা আর দাদুকে অভাবের সাথে যুদ্ধ করতে হবে না, তাদের মুখে হাসি ফুটবে। আমার এক জীবনে সুখ, শান্তি সবকিছু বিসর্জন দিয়ে তোদেরকে যে ভালো থাকার নিশ্চয়তা দিতে পারবো, সেটাই বা কম কিসে পারুল? জীবনের মানে আমি জেনেছি সংগ্রাম আর দারিদ্র্য। আমি দারিদ্র্যের কঠিন শৃঙ্খল ভাঙতে পারিনি কখনো। আর হ্যাঁ, আমি জানি আমার মা বাবা যতই গরিব হোক, এই প্রস্তাবে কখনো যারা রাজি হবে না। আর তাই তাদের কাছে সবকিছু গোপন রাখবো। আমি বলবো ঢাকায় একটা বড় চাকরি হয়েছে, মোটা অঙ্কের মাইনে, আর সেজন্য আমার ঢাকার বাইরে থাকতে হবে। বিধাতা সৃষ্টি করার সময় তোমার হৃদয়ে এত আবেগ, এত ভালোবাসা, স্বপ্নের বুনন কেন দিয়েছিল? আমি আজও তার অর্থ খুঁজে পাই না অনু। বরফের মতো গলে গলে পড়ে প্রতিনিয়ত। আমি তো মনে মনে স্বপ্নের জাল বুনেছিলাম, সে তো কণাকে নিয়ে। হাত দিয়ে ছুঁতে চেয়েছিলাম কণা নামে নিষ্পাপ মেয়েটির নীল কষ্টগুলো, কিন্তু না, কোনো দিন আর ছোঁয়া হবে না। জীবনের অঙ্কটা যেন মেলাতে পারছি না। অনু, তুমি সেই মেয়েকে বিয়ে করবে ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? পারুল আমার ভাইকে মেরেছে, তার বস তো কিন্তু সব দেখেছে। তাই আমি পারুলকে একটা শাস্তি দিতে চাই, আর সেই শাস্তি আমি আমার নিজ হাতে দিতে চাই। পারুল, তোমার মতো মেয়ে শুধু ক্ষমা চাইলেই কিন্তু হবে না, তোমাকে ঢাকার বাইরে থাকতে হবে, আর এটাই তোমার শাস্তি। কোথায়? কার সাথে?